শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, এটা হলো গিয়ে আমাদের মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এবং আমাদের মুক্ত শিকল যে এলিফ্যাটিক জৈব যৌগ তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি। তাদেরকে আমরা বলি সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ বলতে আমরা বুঝাই যাদের ভিতর আমাদের কোনো পাই বন্ধন থাকে না, আমাদের সবগুলোই থাকে গিয়ে সিগমা বন্ধন, তাদেরকে আমরা বলি সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। আর যাদের ভিতরে আমাদের একটা বা দুইটা পাই বন্ধন থাকে, অনেক সময় একাধিক পাই বন্ধনও থাকতে পারে, দুইয়ের অধিকও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি গিয়ে বদ্ধ শিকল অসম্পৃক্ত এলিফ্যাটিক জৈব যৌগ। এবং আমাদের যে অ্যারোমেটিক যৌগ বলতে আমাদের মাথায় একটা নামই আসে বেনজিন, বাট শুধু যে বেনজিন অ্যারোমেটিক যৌগ এরকম না, আরো অনেক যৌগ আছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো গিয়ে সুষম চাকরিক এবং আরেকটা হলো বিষম চাকরিক। সুষম চাকরিক মানে হলো গিয়ে ফর এক্সাম্পল এই যে বেনজিনের স্ট্রাকচার আমরা জানি, বেনজিনে CH থাকে বা টলুইন, সেখানেও কার্বন হাইড্রোজেন ছাড়া কিন্তু আর কিছু থাকে না, মানে কার্বনের চক্র যদি হয় তাহলে সেটা হলো সুষম চাকরিক। আর বিষম চাকরিক মানে হলো সেখানে চক্রে কার্বন ছাড়াও অন্যান্য মৌল যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার তারা চক্র গঠন করে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আমাদের থায়োফিনের সংকেত এরকম যে এখানে কার্বন আছে চার কোনায়, বাট সালফারও কিন্তু আমাদের চক্র গঠন করছে। ঠিক একইভাবে ফিউরান, পিরিডিন বা পাইরোল ইত্যাদির ক্ষেত্রেও আমরা যেই জৈব যৌগ পাই সেগুলো হলো গিয়ে আমাদের বিষম চাকরিক জৈব যৌগ। কারণ সেই ক্ষেত্রে আমরা খেয়াল করবো আমাদের চক্রটা গঠিত হয় যে সালফার, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি বিভিন্ন মৌল যেগুলি কিনা কার্বন না, এই টাইপের মৌল দিয়েও কিন্তু আমাদের চক্র গঠিত হতে পারে। তো আমরা জৈব যৌগের জাস্ট একটা শ্রেণী বিভাগ দেখলাম, বাট আমরা বেসিক্যালি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ নিয়ে এবং অ্যারোমেটিক যৌগের ভিতর সুষম চাকরিক যৌগ নিয়ে কিন্তু আমাদের আলোচনা। আমরা আলোচনা করব জৈব যৌগের নামকরণ নিয়ে। নামকরণের আমরা যে পদ্ধতিটা পড়ব সেটা হলো ইউপেক পদ্ধতির নামকরণ, IUPAC। এবং IUPAC এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আমরা জানি যে আমাদের জৈব যৌগগুলিকে আমরা বিভিন্ন রকম সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, জৈব অ্যাসিড, বিভিন্ন রকম সমগোত্রীয় শ্রেণীতে আমরা ভাগ করি। তো আমরা আজকে সবগুলো সমগোত্রীয় শ্রেণীর নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করব কার্যকরী মূলক দিয়ে। এবং কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হলো আমাদের জৈব যৌগের অণুতে এমন কোনো মূলক থাকবে যেই মূলকটা আমার ওই জৈব যৌগের বিক্রিয়াটা কন্ট্রোল করে। কার্যকরী মূলকের ডেফিনেশন আমাদের এভাবে দেওয়া যে মূলক কোনো অণুতে উপস্থিত থেকে তার বিক্রিয়ার হার, প্রকৃতি নির্ধারণ করে তাকে আমরা বলি কার্যকরী মূলক। এবং আমরা একটা সংকেতের ভিতর ওই কার্যকরী মূলকটা দেখে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যে আমাদের জৈব যৌগটা কোন সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে। সে কি অ্যালকেন, সে কি অ্যালকিন, সে কি অ্যালকাইন, নাকি অ্যালকোহল, নাকি অ্যাসিড, সেটা আমরা ওই কার্যকরী মূলক দেখে বুঝতে পারি। তো আমরা কয়েকটা কার্যকরী মূলক খেয়াল করি যে আমাদের অনেক সময় আমরা দেখব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন একক বন্ধন। এই কার্বন কার্বন একক বন্ধন হলো গিয়ে আমাদের অ্যালকেনের কার্যকরী মূলক। যেখানে আমরা দেখব সবগুলি কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত, তখন আমরা বুঝবো যে সেটা হলো অ্যালকেন। আমরা যদি দেখি যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বনের চারটা হাত, ডাবল বন্ড আছে তাদের মাঝখানে, তো ডাবল বন্ড দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই জৈব যৌগটা হলো গিয়ে অ্যাকচুয়ালি অ্যালকিন সদস্যের অন্তর্গত। আমরা যদি দেখি কার্বন কার্বন ট্রিপল বন্ড, তখন আমরা ধরে নেই যে আমাদের ওই জৈব যৌগটা হলো গিয়ে অ্যালকাইন। এছাড়াও যদি আমরা দেখি যে আমাদের কার্যকরী মূলক হিসেবে OH বা হাইড্রোক্সিল মূলক আছে, তখন আমরা ধরি যে আমাদের যেই অণুতে OH থাকবে সেই অণুটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক হলো গিয়ে OH। আমরা যদি দেখি যে আমাদের কার্যকরী মূলক CHO, তখন আমরা ধরে নেই যে আমাদের জৈব যৌগটা অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে। আমরা যদি দেখি আমাদের কার্যকরী মূলক CO, আমরা ধরি যে আমাদের সমগোত্রীয় শ্রেণী হলো গিয়ে কিটোন। এবং আমাদের কার্যকরী মূলক যদি হয় COOH কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তো আমরা ধরি যে আমাদের জৈব যৌগটা হলো গিয়ে এক প্রকার জৈব অ্যাসিড। আমরা আমাদের আলোচনায় দেখব একই অণুতে এরকম অনেকগুলি থাকতে পারে। এটা ম্যান্ডেটরি না যে আমাদের একটা অণুতে শুধুমাত্র একটা কার্যকরী মূলক থাকবে, তখন নামকরণ সহজ, যেটা আমরা আলোচনা করব। এবং সেটা আলোচনা করার পর আমরা একটু ডিফিকাল্ট আলোচনা করব কি নিয়ে, যে আমার যখন একই অণুতে
একাধিক কার্যকরী মূলক থাকে। অর্থাৎ আমরা দেখব আমাদের একই অণুতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, তখন তার নামটা কি হবে? বা একই অণুতে OH আছে বা CHO আছে বা COOH আছে, তখন তার নামকরণ কি হবে? সেটা নিয়ে আমরা আমাদের আলোচনার শেষ দিকে লক্ষ্যপাত করব। আপাতত আমাদের আলোচনা শুরু হবে অ্যালকেন নিয়ে, এবং আমরা অ্যালকেন সম্পর্কে, অ্যালকেনের নামকরণ সম্পর্কে জানবো, এবং এই অ্যালকেন সম্পর্কে জানতে জানতে আমাদের ইউপ্যাক পদ্ধতি সম্পর্কে খুব ভালো একটা ধারণা জন্মাবে, এবং সেটা দিয়ে আমরা পরের নামকরণগুলি খুব সহজে করতে পারবো। আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানবো। সমগোত্রীয় শ্রেণী কি বা কেনই বা এটা করা হয়? যে আমাদের যে জৈব যৌগগুলো আছে, সেই জৈব যৌগগুলোর সংখ্যা অনেক বেশি, প্রায় 80 লক্ষ বা 90 লক্ষ বা তারও বেশি। মানে আমাদের অজৈব যৌগের সংখ্যা 2 লক্ষেরও কম, বা জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, এবং প্রতিদিন গড়ে প্রায় 2000 নতুন জৈব যৌগ আবিষ্কৃত হচ্ছে, এরকম একটা ডাটা আমাদের কাছে আছে। তো আমরা যদি দেখি তাহলে এত বেশি সংখ্যক জৈব যৌগ, এত হিউজ জৈব যৌগ, প্রতিটা সম্পর্কে যদি আমি আলাদা আলাদা ভাবে জানতে চাই, তাহলে কিন্তু সেটা আমার জন্য খুবই কষ্টকর হবে। আমি যদি একজন রসায়নের ছাত্র হই, আমার জন্য সেই প্রতিটা মৌল সম্পর্কে জেনে অর্গানিক কেমিস্ট্রি আয়ত্ত করা অনেক কষ্টকর। এজন্য বিজ্ঞানীরা যেটা করলো, যে আমাদের একই ধর্ম বিশিষ্ট যেই যৌগগুলো আছে তাদেরকে একটা শ্রেণীতে রাখলো। স্কুলে যেরকম অনেক স্টুডেন্ট থাকে, স্টুডেন্টগুলোকে বিভিন্ন রকম ক্লাসে আমরা ভাগ করে নিই, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, সেরকমই আমাদের সব জৈব যৌগগুলোকে আমরা কয়েকটা শ্রেণীতে বা কয়েকটা ক্লাসে বা কয়েকটা সিরিজে আমরা ভাগ করে নিচ্ছি। তো সেই সিরিজগুলোকে আমরা বিভিন্ন নাম দিই। ফর এক্সাম্পল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যাসিড ইত্যাদি বিভিন্ন নাম দিই। এখন কিভাবে আমি তাদেরকে শ্রেণীবদ্ধ করি, কিভাবে আমি তাদেরকে একই শ্রেণীতে নিয়ে আসি, সেটার জন্য আমাদের সমগোত্রীয় শ্রেণীর কয়েকটা বৈশিষ্ট্য আছে। যে প্রথম শর্ত হলো, আমি যাদেরকে একই শ্রেণীতে আনবো তাদের একটা সুনির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। আমরা কার্যকরী মূলক সম্পর্কে জেনে আসলাম। কার্যকরী মূলক হলো গিয়ে যারা আমার বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। একটা যৌগের অণুতে উপস্থিত থেকে যখন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনো একটা মূলক, তখন তাকে আমরা বলি কার্যকরী মূলক। আমাদের অ্যালকোহল সবারই খেয়াল করি, যেখানে আমি 3টে অ্যালকোহল দেখতে পাচ্ছি, মিথানল, ইথানল, প্রোপানল, সিরিয়ালি আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের মিথানলের কার্যকরী মূলক OH, ইথানলের কার্যকরী মূলক OH, প্রোপানলের কার্যকরী মূলক OH। আমাদের সব অ্যালকোহলের ভিতর OH আছে। এটা হলো কি প্রথম শর্ত, যে একই কার্যকরী মূলক বিশিষ্ট হতে হবে। 2 নম্বর শর্ত যেটা, যে আমাদের সমগোত্রীয় শ্রেণীর পরপর 2টি সদস্যের মাঝখানে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে। বন্ড CH2 বন্ড, মিথিলিন গ্রুপের পার্থক্য। খেয়াল করি আমাদের মিথানলে যা আছে, আমি যদি খুঁজি ইথানলে এক্সট্রা কি আছে, ইথানলে এক্সট্রা আছে কি আমাদের মিথিলিন গ্রুপটা। ইথানলে যা আছে, প্রোপানলে এক্সট্রা কি আছে, আমি যদি খুঁজতে যাই আমি খেয়াল করব এখানেও আমাদের একটা মিথিলিন গ্রুপ এক্সট্রা আছে। অর্থাৎ পরপর 2টা সদস্যের মাঝখানে আমাদের মিথিলিন গ্রুপের পার্থক্য থাকে, এবং সেই কারণে আমরা বলতে পারি আমাদের পরপর 2টা সদস্যের মাঝখানে আণবিক ভরের পার্থক্য হয় গিয়ে 14। খেয়াল করি মিথানল হলো গিয়ে 32, ইথানল 46, এরপর প্রোপানল হলো গিয়ে 60। তাহলে আণবিক ভর করে বাড়ছে, কারণ CH2 এর আণবিক ভর হলো গিয়ে 14। এখন এখান থেকে একটা প্রশ্ন আমরা করতে পারি, যে আমি বললাম আমার সমগোত্রীয় শ্রেণীর একটা সদস্য, প্রথম সদস্য হলো গিয়ে A। একটা সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য যদি A হয়, তার প্রশ্ন করলাম তৃতীয় সদস্য কে হবে। প্রথম সদস্য A হলে দ্বিতীয় সদস্য হবে ACH2, তৃতীয় সদস্য হবে CH2 মানে এর 2টা CH2। এইভাবে কিন্তু আমরা একটা সদস্যের সাথে CH2 যোগ করে পরবর্তী সদস্য বের করতে পারবো, এবং এইভাবে কিন্তু আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে CH2 বা মিথিলিন গ্রুপের বৃদ্ধি নিয়ে। এরপর আরো 2টা সাধারণ বৈশিষ্ট্য আছে আমাদের সমগোত্রীয় শ্রেণীর। একটা বৈশিষ্ট্য হলো গিয়ে যে আমাদের যে যতগুলি পদার্থ আছে, যতগুলিকে আমি একই সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে রাখবো, তাদের সবার একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে, এবং আমাদের তাদের ধর্মের ক্রমবিকাশ আমরা দেখতে পাবো। অর্থাৎ যত আণবিক ভর বাড়বে, দেখা যাবে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কমবে, 1-2টা ব্যতিক্রম থাকতেই পারে, বাট সাধারণত আর পারমাণবিক ভর বা আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধির সাথে সাথে দেখা যায় আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিমাণ বাড়তে থাকে। আমরা একটা অ্যালকেনের নামকরণ করা দিয়ে শুরু করতে চাই। তো এবং এই প্রসেসে আমরা দেখবো যে নামকরণের জন্য অ্যাকচুয়ালি আমার কি কি দরকার। তো আমরা বোর্ডে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, যে আমাদের 4টা কার্বন, তারা একক বন্ধন দিয়ে যুক্ত, এবং প্রতিটা কার্বনের হাতে আমাদের হাইড্রোজেন দিয়ে তার যোজনী পূর্ণ করা। আমাদের এটা নামকরণ করতে বলল।
প্রথমেই আমার চিন্তা করা লাগবে যে এখানে আমাদের কার্যকরী মূলককে, এখানে যদি আমি খুঁজি আমার এখানে শুধুমাত্র একটাই কার্যকরী মূলক আছে এবং সেটা হলো কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন ছাড়া আর কোনো কার্যকরী মূলক আমার এই উদাহরণে নাই। সুতরাং আমার এটা হলো এক প্রকার অ্যালকেন, এতটুকু আমি শিওর যে এটা হলো আমার এক প্রকার অ্যালকেন। এখন আমার এটা চিন্তা করা লাগবে যে এখানে কয়টা কার্বন আছে। এখানে আমাদের কার্বন আছে 1 2 3 4টা। 4টা কার্বনের জন্য আমাদের একটা প্রিফিক্স আছে, একটা নাম আছে। 4টা কার্বনকে আমরা বলি বিউট। ঠিক একইভাবে প্রতিটা কার্বনের অল্টারনেটে আমাদের একটা করে নাম আছে। আমাদের কার্বন সংখ্যা যখন 1 হয় তখন তাকে আমরা বলি মিথ। কার্বন সংখ্যা যখন 2 হয় আমরা তাকে বলি ইথ। কার্বন সংখ্যা 3 হলে আমরা বলি প্রো। কার্বন সংখ্যা 4 হলে আমরা বলি বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয় আমরা বলি পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে আমরা বলি হেক্স। 7 হলে আমরা বলি হেপ্ট। 8 হলে আমরা বলি অক্ট। 9 হলে নন। 10 হলে আমরা বলি ডেক। 11টা আমরা আলোচনা করতে পারি। 11 বললে আমরা বলি উনডেক। 12 বললে ডোডেক। ঠিক একইভাবে যদি 13 হয় ট্রাইডেক, 14 হলে টেট্রাডেক, 15 হলে পেন্টাডেক, আর যদি 20 হয় তখন আমরা বলি ইকোস। কার্বন সংখ্যা 20 হলে আমরা সেই 20 কে বলি ইকোস। তাহলে আমাদের এই সংকেতটার নাম কি হবে? আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম এটা একটা অ্যালকেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রধান শিকলে কয়টা কার্বন আছে? প্রধান শিকলে আমাদের কার্বন আছে 4টা। যেহেতু 4টা কার্বন আছে তার মানে এটা একটা বিউট এবং যেহেতু এটা একটা অ্যালকেন তাই এটার ফুল নেম হবে বিউট যোগ এন। সেখান থেকে এটার নাম আমরা বলবো বিউটেন। আমরা আরেকবার বলি যে আমাদের প্রধান শিকলে 4টা কার্বন আছে, সেই 4টা কার্বনের জন্য আমার নামটা আসলো বিউট এবং যেহেতু এটা একটা অ্যালকেন তাই এর নামের শেষে এন কথাটা থাকবে যেটা কিনা আমাকে বুঝাবে যে এটা একটা অ্যালকেন। সুতরাং আমাদের এই সংকেতটার নাম হলো গিয়ে বিউটেন। এত সিম্পল, এত সহজ ধারণা দিয়ে শুরু করার কারণ হলো আমরা এখনো একটা জিনিস সম্পর্কে জানি না, সেটা হলো গিয়ে প্রধান শিকলটা কি। আমরা এখন সেই প্রধান শিকল নিয়ে একটু আলোচনা করি। প্রধান শিকল বলতে আমরা বুঝাই কার্বন কার্বন শিকল এবং একটা অণুতে প্রধান শিকলের কয়েকটা শর্ত আছে। কার্বন কার্বন শিকল হওয়া লাগবে এবং সবচেয়ে বড় হওয়া লাগবে। সবচেয়ে বড় যে কার্বন কার্বন শিকল থাকবে সেটা হবে কি আমাদের প্রধান শিকল এবং আমাদের কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। আমরা কয়েকটা উদাহরণ দিলে আরো সহজে জিনিসটা বুঝতে পারবো প্রধান শিকল কিভাবে আইডেন্টিফাই করা যায়। ফর এক্সাম্পল আমি লিখতেছি যে আমার 4টা কার্বন আছে এখানে, এরকম একটা সংকেত। এটা একটা অণুর সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমি হাইড্রোজেন গুলি দেই নাই, ওগুলি খুব বেশি ম্যাটার করে না। আমি কার্বনের শিকলটা থেকে প্রধান শিকল বুঝাতে চাচ্ছি। তো আমাদের প্রধান শিকলের কনসেপ্ট যদি দেখে বলি প্রধান শিকল কোনটা, নরমালি আমাদের একজনের মাথায় আসবে যে ভাইয়া এটা প্রধান শিকল, 4টা কার্বন পাশাপাশি আছে, প্রধান শিকলে কার্বন আছে 4টা। বাট এটা কিন্তু ভুল। আমাদের কাউন্ট করা লাগবে সেটাই হবে প্রধান শিকল যেখানে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক কার্বন কন্টিনিউয়াসলি কার্বন কার্বন বন্ডের মাধ্যমে থাকবে। এবং সেটা কিভাবে হবে? সেটা হবে যদি আমার প্রধান শিকলটা এরকম হয়। খেয়াল করি আগের বার আমার প্রধান শিকলে কার্বন ছিল 4টা, বাট আমি যদি এইটাকে প্রধান শিকল হিসেবে চিন্তা করি তাহলে আমাদের কার্বন হয়ে যাচ্ছে 5টা এবং এইটাই হবে আমার এই উদাহরণের প্রধান শিকল। অর্থাৎ আমাদের সবচেয়ে বেশি সংখ্যক কার্বন চিন্তা করা লাগবে, সেটা সোজা হোক বাঁকা হোক যেরকমই হোক না কেন সবচেয়ে বেশি কার্বনের কথা চিন্তা করা লাগবে। আর এই লাস্টের পয়েন্টটা আমি কি বলতে চাচ্ছিলাম যে কার্যকরী মূলককে প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। এটা অ্যাকচুয়ালি অ্যালকেনের জন্য বোঝা যায় না, কিন্তু যদি আমরা একটা উদাহরণ দেই, আমরা এই উদাহরণটা দিলাম। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখা যাচ্ছে। কার্বন কার্বন দ্বিবন্ধন মানে এটা হলো একটা অ্যালকিন। এখানে কার্যকরী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। আমাদেরকে এখন প্রশ্ন করলো যে এখানে প্রধান শিকল এ কয়টা কার্বন আছে?
এখানে প্রধান শিকলে কয়টা কার্বন আছে এটা যদি আমি খুঁজে বের করতে চাই, আমার প্রথমে যেই মাথায় আসে একদম সোজা চিন্তা করা। সোজা চিন্তা করলে আমাদের কার্বন হয় গিয়ে 6টা, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম। আমি যদি এই সোজা এসে নিচের দিকে নামি তাহলে আমার কার্বন হয় 5টা, আর আমি যদি এই পাশ থেকে এদিকে নামি তাহলে আমি কার্বন পাচ্ছি 4টা। তাহলে আমাদের তো ওই যে 2 নম্বর যেটা সবচেয়ে বড় হওয়া লাগবে, তাহলে আমাদের প্রধান শিকল তো এই যে সোজা যেটা সেটাই আমাদের প্রধান শিকল হওয়ার কথা। কিন্তু এখানে আমাদের এই 3 নম্বর পয়েন্টটাও অ্যাড করা লাগবে, যে আমাদের কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। অর্থাৎ আমি যখন এইটুকুকে প্রধান শিকল হিসেবে নিচ্ছি, আমার কার্যকরী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু প্রধান শিকলের ভিতর নাই। প্রধান শিকলের ভিতর আছে কার্বন কার্বন একক বন্ধন। দ্বিবন্ধনটাকে আমার প্রধান শিকলের ভিতর থাকা লাগবে। অর্থাৎ আমার এইটা কখনোই প্রধান শিকল হবে না। আমার প্রধান শিকল হওয়ার 2টা সুযোগ, একটা হলো গিয়ে এইটা, এবং আরেকটা যেটা প্রধান শিকল হতে পারে সেটা হলো গিয়ে এরকম। আমি যদি দেখি আবার এই দিক থেকে যেই প্রধান শিকলটা সেখানে কার্যকরী মূলক ইনক্লুডেড এবং সেখানে কার্বন আছে 5টা, আর এ পাশ থেকে যে প্রধান শিকলটা সেখানে কার্যকরী মূলক আছে কার্বন আছে 4টা। সুতরাং আমি যেটা আলোচনা করে আসছি সবচেয়ে বড় হওয়া লাগবে। সুতরাং আমার অ্যাকচুয়ালি প্রধান শিকল হবে এই লাল দিয়ে আমি যেটা মার্ক করলাম, যে 5টা কার্বন বিশিষ্ট এবং দ্বিবন্ধন ইনক্লুডেড যে শিকলটা আমরা পাচ্ছি সেটা হবে কি আমাদের প্রধান শিকল। তো আমরা প্রধান শিকল আইডেন্টিফাই করা নামকরণের সবচেয়ে প্রথম কাজ। সবার আগে কার্যকরী মূলকটা ফিক্স করে নেই আমরা, এরপরই কিন্তু আমার প্রধান শিকল খুঁজে বের করা লাগে। এবং প্রধান শিকল যদি আমি ঠিকমতো বের করতে না পারি তাহলে কিন্তু আমার নামকরণ ভুল হবে। এই জন্য আমরা আরেকটু দেখি, কয়েকটা প্র্যাকটিস করি যে আমাদের কি হতে পারে প্রধান শিকল। ফর এক্সাম্পল, তো এই ক্ষেত্রে আমাদের প্রধান শিকল খুঁজে বের করা লাগবে। অনেক কম্বিনেশন হতে পারে। একটা হতে পারে যে আমি সোজা চিন্তা করব, সোজা চিন্তা করলে আমাদের কার্বন হয় 3 6টা। একটা হতে পারে যে আমি সোজা গিয়ে উপরে চিন্তা করব, তাহলে আমাদের কার্বন হয় তাও 6টা। এমন হতে পারে যে আমি সোজা গিয়ে নিচে নামবো, তখন আমাদের কার্বন হয় 4 2 6টা। এমন হতে পারে যে আমি নিচের থেকে শুরু করে এই পাশে আসবো, অর্থাৎ আমি এটার কথা বলতেছি, নিচের থেকে গিয়ে আমি এটাকে প্রধান শিকল হিসেবে চিন্তা করতেছি এবং দেখি সেখানে আমাদের কার্বন কিন্তু হচ্ছে 7টা, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম। আমি অন্য কোনো ভাবে যদি শিকল টানি আমি সবসময় দেখবো 6টা বা তার চেয়ে কম সংখ্যক কার্বন আমরা পাচ্ছি। 7টা কার্বন শুধুমাত্র এই শিকল ব্যবস্থার জন্যই হয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 7টা। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, এইখানে যদি আমাদের প্রধান শিকল খুঁজে বের করতে বলে, তো এখানে অ্যাকচুয়ালি আরেকটু অ্যাড করে দিই। এখানে আমাদের প্রধান শিকল খুঁজে বের করতে বললো। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখান দিয়ে এসে এটা আমাদের প্রধান শিকল হতে পারে কিনা, তাহলে দেখো প্রধান শিকল আমাদের কার্বন আছে 6টা। যদি আমি এইভাবে চিন্তা করি উপর থেকে নিচে, তাহলে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 5টা। আমি যদি এভাবে চিন্তা করি যে আবার নিচের থেকে উপরে, তাহলে আমাদের প্রধান শিকলে কার্বন আছে 5টা। কিন্তু আমি যদি ব্যাপারটাকে এভাবে চিন্তা করি নিচের থেকে এই পাশে গিয়ে আবার নিচে, এটা আমাদের প্রধান শিকল, তাহলে একটু কাউন্ট করে দেখি আমরা কয়টা কার্বনকে পাচ্ছি। 3 6 7টা কার্বন পাচ্ছি। সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পাচ্ছি, প্রধান শিকল ইনক্লুডেড, কার্যকরী মূলক ইনক্লুডেড। সুতরাং আমাদের এটা হলো গিয়ে প্রধান শিকল। সুতরাং প্রধান শিকল আইডেন্টিফাই করার জন্য আমরা 3টা জিনিস খেয়াল রাখবো। আমাদের কার্বন কার্বন শিকল হওয়া লাগবে, সবচেয়ে বেশি সংখ্যক কার্বন প্রধান শিকলে থাকা লাগবে, এবং সবচেয়ে বেশি সংখ্যক কার্বন থাকার শর্তটা আগে আমাকে এটা খেয়াল করা লাগবে আমার প্রধান শিকলের ভিতর কার্যকরী মূলকটা ইনক্লুডেড কিনা। আমরা একটু আগে একটা ইউপেক পদ্ধতি নামকরণ দেখলাম, এখন আমরা একটু কমপ্লেক্স নামকরণের দিকে যাচ্ছি। তারপরেও এটা খুবই সহজ একটা নামকরণ, যখন আমরা নামকরণ শিখে যাব এটা আমাদের কাছে কিছুই মনে হবে না। তারপরে আমরা নিয়ম শেখার জন্য এই নামকরণটা একটু দেখব। তো প্রথমে আমাদের যে সংকেতটা দেওয়া তাকে আমি গাঠনিক সংকেত আকারে ভেঙে ভেঙে লিখলাম, অর্থাৎ প্রতিটা বর্ণ দেখাচ্ছি। আমাদের এটা খেয়াল করা লাগবে আমরা নামকরণের সময় হাইড্রোজেনকে কনসিডারই করব না। মানে হাইড্রোজেন আছে কি নাই সেটা আমার খুব বেশি তাৎপর্যপূর্ণ না। হাইড্রোজেন আমি লিখলাম, না লিখলেও খুব বেশি কোনো সমস্যা নাই, অর্থাৎ সেটা আমার নামকরণে প্রভাব ফেলে না হাইড্রোজেন। এখন আমাদের প্রথম কাজ কার্যকরী মূলক আইডেন্টিফাই করা। আমরা যদি এই সংকেতটা দেখি, আমাদের এখানে যে কার্যকরী মূলকটা আছে সেটা হলো গিয়ে কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন ছাড়া অন্য কিছু নাই। সুতরাং এটা হলো গিয়ে আমাদের এক প্রকার অ্যালকেন। এটা একটা অ্যালকেন, অর্থাৎ এর নামের শেষে এন কথাটা থাকবে, অ্যালকেনের এন কথাটা থাকবে তার নামের শেষে। এরপর আমার কাজ প্রধান শিকল খুঁজে বের করা।
এই ক্ষেত্রে প্রধান শিকল খুঁজে বের করা খুব কোনো কঠিন কাজ না। আমাদের এই ক্ষেত্রে প্রধান শিকল একদম সোজা, যেখানে আমাদের কার্বন আছে কয়টা সেটা আমাদের কাউন্ট করা লাগবে। এখানে কার্বন আছে কি আমাদের 5টা কার্বন থাকলে আমরা বলি পেন্ট। আমরা এটা দেখে আসলাম, একটা কার্বন থাকলে মিথ, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট এন্ড সো অন। এখন আমি যদি সংকেতটার দিকে তাকাই, সবই হাইড্রোজেন ঠিক আছে, বাট এইখানে আমরা একটা মূলক দেখতে পাচ্ছি, ক্লোরো মূলক, ক্লোরিন দেখতে পাচ্ছি, যেটা কিনা আমার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। দ্যাটস ওয়াই আমরা এই ক্লোরিনকে নাম দেই যে প্রতিস্থাপক। যারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাদেরকে আমরা বলি প্রতিস্থাপক, এবং অনেক ধরনের প্রতিস্থাপক আমরা পেতে পারি। আমাদের নামকরণের সময় আমরা ক্লোরিন পেতে পারি, ব্রোমিন পেতে পারি, আয়োডিন পেতে পারি, নাইট্রো পেতে পারি, অ্যামিনো পেতে পারি, মিথাইল, ইথাইল, বিভিন্ন রকম প্রতিস্থাপক পেতে পারি। এদের নামগুলি আমরা একটু দেখে রাখি। ক্লোরিনকে আমরা বলবো ক্লোরো, ব্রোমিনকে আমরা বলবো ব্রোমো, আয়োডিনকে বলবো আয়োডো, নাইট্রো, অ্যামিনো, মিথাইল, ইথাইল ইত্যাদি বিভিন্ন অ্যালকাইল গুলো। এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা হাইড্রোজেন একটা ক্লোরো মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, বাট এই ক্লোরোটা কয় নম্বর কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে সেটা আমাকে এখন নাম্বারিং করা লাগবে। অর্থাৎ আমাকে এই কার্বনগুলিকে নাম্বার দেওয়া লাগবে, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, এরকম ভাবে নাম্বারিং করা লাগবে। তো আমি জাস্ট ধরে নিলাম যে আমাদের এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, জাস্ট ধরে নিলাম। তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের 4 নম্বর কার্বনের হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। তখন আমাদের এই জিনিসটা আমরা বলবো এটা 4 নম্বর কার্বনের হাইড্রোজেনটা ক্লোরোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ক্লোরোমূলকটা 4 নম্বর কার্বনে আছে। কিন্তু আমি তো উল্টা দিক থেকেও নাম্বারিং করতে পারতাম। অর্থাৎ আমি তো এটাও করতে পারতাম যে এই পাশের কার্বনটা 1 নম্বর বা 2, 3, 4, 5 এরকমও তো করতে পারতাম। এবং এরকম করলে আমরা দেখব যে আমাদের ক্লোরোমূলকটা 2 নম্বর কার্বনে আছে। এখন আমি দুই ভাবেই নাম্বারিং করতে পারি। আমি কোনটা করব? আমি সেইভাবেই নাম্বারিং করব যেই দিক থেকে আমার মূলকের অবস্থান ছোট আসে। আমি যখন ওই পাশ থেকে কালো কলমে নাম্বারিং করে আসছি, আমার ক্লোরোমূলকের অবস্থান ছিল 4 নম্বরে। আমি যখন এই পাশ থেকে নীল কলমে নাম্বারিং করে গেছি, আমার ক্লোরোমূলকের অবস্থান ছিল 2 নম্বরে। এবং আমাদের নিয়ম হলো, ইউপ্যাক পদ্ধতির নিয়মটা হলো, যে দিক থেকে গুনলে আমাদের কার্বনের নাম্বার ছোট আসবে সেদিক থেকে আমরা কাউন্ট করব। অর্থাৎ আমরা এই কালো দিয়ে যেখান থেকে গুনে আমরা মূলকটা 4 নম্বরে পাচ্ছিলাম সেটা না করে 2 নম্বরে যেখানে পাচ্ছি সেটা আমরা চিন্তা করব। তার মানে এখন এই সংকেত থেকে আমি অনেক কিছু বলতে পারি। এই সংকেত থেকে আমি বলতে পারি যেহেতু এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, সুতরাং এটা একটা অ্যালকেন। যেহেতু এখানে 5টা কার্বন আছে, সুতরাং এটা একটা পেন্ট। এবং যেহেতু তার 2 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন ক্লোরো দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, এই নামের ভিতর ক্লোরো কথাটা থাকবে। তো যদি ক্লোরো না থাকতো তাহলে এটার নাম কি হতো? যদি ক্লোরো না থাকতো তাহলে এটার নাম হতো পেন্টেন। কারণ কি? 5টা কার্বন, পেন্ট এবং অ্যালকেনের এন, ক্লোরো না থাকলে এটার নাম হতো পেন্টেন। এখন ক্লোরো আছে, সেটা আমাকে সামনে অ্যাড করা লাগবে। ক্লোরোটা কোথায় আছে সেটা আমাকে বলে দেওয়া লাগবে। ক্লোরোটা আছে 2 নম্বর কার্বনে, তাই আমার নামকরণটা আমরা এইভাবে লিখি, 2 দিয়ে একটা হাইপেন দেই, 2, এরপর মূলকের নাম লিখি আমরা ক্লোরো, এবং এরপর জিনিসটা কি? জিনিসটা হলো একটা পেন্টেন। তো আমাদের এই সংকেতটার নাম হলো 2-ক্লোরোপেন্টেন। অর্থাৎ এই সামনের সংখ্যাটা আমাকে বোঝায় যে আমাদের কোন কার্বনে মূলকটা যুক্ত আছে। মূলকের নাম লিখবো, লাস্টে গিয়ে আমি লিখবো অ্যাকচুয়ালি যৌগটা কি, যৌগটা কয় কার্বনের, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সেটা আমরা লাস্টে গিয়ে লিখবো। আমরা আরো কিছু উদাহরণ খেয়াল করবো। এখন আমরা এখন এই অ্যালকেনটার নামকরণ করব। তো প্রথমে বলে নিই আমরা কিভাবে বুঝলাম অ্যালকেন। আমি এখানে কার্যকরী মূলক খুঁজলাম, কার্যকরী মূলক খুঁজে দেখলাম যে এখানে কার্বন কার্বন একক বন্ধন ছাড়া কিছুই নেই। আর আগেই বলে নেওয়া হলো যে হাইড্রোজেন খুব বেশি নামকরণ চেঞ্জ করে না। তো হাইড্রোজেন গুলি আমি এভাবে দিলাম নাকি গাঠনিক সংকেত আকারে দেখালাম সেটা খুব বেশি ম্যাটার করে না আমার নামকরণের ক্ষেত্রে। আমাদের নামকরণের ক্ষেত্রে ম্যাটার করে আমাদের কার্যকরী মূলকটা, প্রধান শিকলটা এবং কোন কোন প্রতিস্থাপক আছে সেই জিনিসগুলো। তো আমরা প্রথমে বুঝে ফেললাম এটা একটা অ্যালকেন, সুতরাং এর নামের শেষে এন থাকবে।
এবং প্রধান শিকলও আমরা বুঝতে পারবি। এখানে আমাদের প্রধান শিকলে কার্বন আছে গিয়ে মোট 6টা কার্বনের জন্য আমরা বলি হেক্স, এবং এর নামের শেষে এন থাকবে, তার মানে এটা অবশ্যই একটা হেক্সেন হবে। এটার নামের শেষ পার্ট অবশ্যই হেক্সেন হবে। এখন কথা হলো সামনে কিছু থাকবে কিনা। হ্যাঁ থাকবে। কেন থাকবে? কারণ এখানে আমরা একটা প্রতিস্থাপক দেখতে পাচ্ছি। একটা প্রতিস্থাপক হিসেবে আমাদের ব্রোমো মূলকটা আছে, অর্থাৎ আমার নামের শুরুতে থাকবে ব্রোমো হেক্সেন, এবং ওই ব্রোমোটা আমার কয় নম্বর কার্বনে আছে সেটাও কিন্তু আমার খুঁজে বের করা লাগবে, এবং সেজন্য আমরা নাম্বারিং করব। আমরা দুই দিক থেকে নাম্বারিং করতে পারি। আমি যদি এ পাশ থেকে গুণে যাই 1 2 3 4 5 6, আমি দেখলাম আমার 6টা কার্বনের ভিতর 3 নম্বর কার্বনে ব্রোমো মূলকটা আছে। আর আমি যদি এ পাশ থেকে গুণে যাই তখন আমরা দেখব 1 2 3 4 নম্বর কার্বনে ব্রোমো মূলকটা থাকে। তো একটু আগে আমরা নামকরণের নিয়মে বললাম ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে নাম্বারিং করার সময় আমরা সেই দিকটাকেই প্রায়োরিটি দিব যেই দিক থেকে আমাদের ছোট নাম্বার আমরা পাবো, অর্থাৎ ওই দিক থেকে 3 পাচ্ছি আমরা 3 হিসেবে কাউন্ট করে নিব। তাহলে আমাদের জিনিসটা একটা হেক্সেন, জিনিসটা একটা 6 কার্বনের অ্যালকেন, এবং তার 3 নম্বর কার্বনে একটা ব্রোমো মূলক আছে, তাই এর নাম হলো 3-ব্রোমো হেক্সেন। 3-ব্রোমো হেক্সেন হলো গিয়ে আমার এই সংকেতটার নাম। এখন একটা প্রশ্ন আসে, হাইপেনটা কেন দেই আমরা, বা এই ব্রোমো এবং হেক্সেন এদের মাঝখানে কি কোনো স্পেস হবে কিনা, গ্যাপ হবে কিনা, নাকি এরকম চাপায় চুপায় লিখবো? আমরা অ্যানসারটা হলো চাপায় চুপায় লিখবো এবং এখানে হাইপেন দেওয়া লাগবে। কেন? কারণ আমরা ইউপ্যাক পদ্ধতির যে নামকরণ এটা একটা একপদী নামকরণ। আমরা বায়োলজিতে যেই হোমোসেপিয়েন্স বা লেবিওরুহিতা যে নামকরণগুলি পড়ি, ক্যারোলাস লিনিয়াসের যে নামকরণগুলি পড়ি, সেগুলি হলো দ্বিপদী নামকরণ। বায়োলজির নামকরণগুলি দ্বিপদী, জেনাস স্পেসিস দুইটা টার্ম থাকে। বাট আমাদের ইউপ্যাক পদ্ধতির নামকরণ একপদী নামকরণ, অর্থাৎ একটা ওয়ার্ড থাকবে। এই জন্য আমরা এই হাইপেনটা দিই। যদি আমি হাইপেনটা না দেই তাহলে 3 আর ব্রোমো হেক্সেন তারা আলাদা আলাদা ওয়ার্ড হয়ে যায়। তাদেরকে কানেক্ট করার জন্য আমরা মাঝখানে একটা হাইপেন দেই, এবং যেহেতু আমরা বললাম এটা একপদী নামকরণ, তাই ব্রোমো এবং হেক্সেন এদের মাঝখানে আলটিমেটলি কোনো স্পেস থাকবে না। আমরা যদি আরেকটা নামকরণ খেয়াল করি, পাশে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রধান শিকল কোনটা? প্রধান শিকল এই আমরা দেখতে পাচ্ছি প্রধান শিকল, এবং প্রধান শিকলে কয়টা কার্বন আছে? প্রধান শিকলে 4টা কার্বন আছে, এবং এটা একটা অ্যালকেন, কারণ এখানে সবগুলি কার্বন কার্বন একক বন্ধন। 4 কার্বন থাকলে বিউট আর অ্যালকেনের এন, সুতরাং এই নামটার লাস্টে অবশ্যই বিউটেন জিনিসটা থাকবে। এটা এক প্রকার বিউটেন। এখন বিউটেনের আগে কি হবে? প্রতিস্থাপকগুলি কে কে বা কয়টা বা কোথায় কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্রোমো আছে 2টা, ব্রোমিন 2টা, এবং কোথায় কোথায় আছে? আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4, আমরা দেখব একটা ব্রোমো আছে 3 নম্বর কার্বনে, আরেকটা ব্রোমো আছে 4 নম্বর কার্বনে। এই 3 আর 4 এর সামেশন কত? 7। এটা হলো গিয়ে আমার ওই পাশ থেকে গুনলে নাম্বারটা। আর আমি যদি উল্টা দিক থেকে গুনি, অর্থাৎ 1 2 3 4 এই পাশ থেকে গুনি, তাহলে আমি দেখব আমার একটা ব্রোমিন আছে 1 এ, একটা ব্রোমিন আছে 2 এ। এই 1 আর 2 এর সামেশন কত? 1 আর 2 এর সামেশন হলো 3। কখন আমি ছোট সংখ্যা পাচ্ছি? যখন আমি এই পাশ থেকে গুনে যাচ্ছি, ডান দিক থেকে গুনে যাচ্ছি, তখন আমি ছোট সংখ্যা পাচ্ছি। সুতরাং আমরা ডান দিক থেকে যে নাম্বারিংটা করছি সেটাকে প্রায়োরিটি দিয়ে নামকরণটা করব। অর্থাৎ আমি এখন দেখব যে আমার এটা একটা বিউটেন, যার 1 এ একটা ব্রোমো আছে, 2 এ একটা ব্রোমো আছে, 2টা ব্রোমিন মূলক আছে। কোথায় কোথায়? 1 এবং 2 এ। এবং এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি 1, 2, 1 এবং 2 নম্বর কার্বনে আছে কি আছে? 2টা ব্রোমিন আছে, ডাই ব্রোমো, 1 2 ডাই ব্রোমো বিউটেন। এটা হলো কি আমাদের এই সংকেতটার নাম। যদি আমাদের 3টা ব্রোমিন থাকতো, ফর এক্সাম্পল এখানেই যদি হাইড্রোজেন একটা কম থেকে যদি আরেকটা ব্রোমো থাকতো, তাহলে এটার নাম কি হতো? তাহলে এটার নাম হতো 1, 2, 3 ট্রাই ব্রোমো বিউটেন। কারণ বিউটেন তো ঠিকই আছে, 4টা কার্বনই আছে, অ্যালকেনি আছে, ওটা বিউটেন। ব্রোমো 3টা,
দ্যাটস ওয়াই ট্রাইব্রোমো। দুইটা হলে ডাইব্রোমো, একটা হলে শুধু ব্রোমো, যদি চারটা হয় তাহলে টেট্রাব্রোমো। এবং কোন কোন কার্বনে আছে সেই সংখ্যাগুলি আমাদের দিয়ে দেওয়া হবে। আমরা ইউপ্যাক নামকরণের অ্যালকেনের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখব এখন। অ্যালকেনের ক্ষেত্রে আমরা বলেই নিলাম, তো এটা একটা অ্যালকেন, এখানে সবগুলি কার্বন কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত। তো আমাদের প্রথম কাজ প্রধান শিকল খুঁজে বের করা। এক্ষেত্রে আমাদের প্রধান শিকলটা এরকম সোজা লাইনে আছে। প্রধান শিকল যে সবসময় সোজা লাইনে থাকবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই, এটা আমরা প্রথমে আলোচনা করে আসছি। তো এইখানে সোজা লাইনে আছে এবং প্রধান শিকলে আমাদের কার্বন আছে 5টা। তো 5টা কার্বন থাকতে পেন্ট আর অ্যালকেনের জন্য এন, সুতরাং এই সংকেতটার লাস্টে অবশ্যই পেন্টেন কথাটা থাকবে, অর্থাৎ এটা এক প্রকার পেন্টেন। এখন প্রতিস্থাপকের জন্য এর নাম চেঞ্জ হবে। প্রতিস্থাপক কে কে আছে? একটা আছে এখানে ব্রোমিন, একটা আছে গিয়ে ক্লোরিন, যাকে আমরা ব্রোমো এবং ক্লোরো বলি। আমি নাম্বারিং করব, কোন দিক থেকে নাম্বারিং করব? আমি যদি ওই পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5, আমি দেখব 2 আর 3 এ আমাদের মূলক দুইটা আছে, তাহলে 2 আর 3 যোগ করলে আমরা পাই 5। আর আমি যদি এ পাশ থেকে নাম্বারিং করে যাই তখন আমি দেখব 1 2 3 4 5, অর্থাৎ 3 এবং 4 নম্বর কার্বনে আমাদের মূলক দুটো থাকবে। তাহলে 3 আর 4 যোগ করলে আমরা পাই গিয়ে 7। আমরা যেটা বললাম সবসময় আমরা ছোট সংখ্যাটা নিব, অর্থাৎ আমি ওই বাম দিক থেকে যখন গুণে আসছিলাম সেটাই হবে গিয়ে আমার আইডিয়াল নাম্বারিং। তাহলে আমি যেটা বুঝতে পাচ্ছি যে আমার 2 নম্বরে একটা ব্রোমো মূলক আছে, 3 নম্বরে একটা ক্লোরো মূলক আছে, আর জিনিসটা একটা পেন্টেন। এখন এই মূলকগুলি বা প্রতিস্থাপকের নাম আমরা পেন্টেনের আগে লিখব। প্রশ্ন যেটা, আমি কি ব্রোমোর কথা আগে লিখব নাকি ক্লোরোর কথা আগে লিখব? দুইটার ভিতর কার নাম আমি আগে লিখব? এবং এই ক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের যে ফোন বুক, সেই ফোন বুকের কথা অ্যাপ্লাই করতে পারি। যে আমাদের দুইটা বন্ধু, সাপোজ মাসুম এবং রনি, মাসুমের নাম এম দিয়ে, রনির নাম 8 দিয়ে আমি সেভ করে রাখলাম। তো ফোন বুকে মাসুমের নাম্বার আগে আসে না রনির নাম্বার আগে আসে? অবশ্যই আমাদের মাসুমের নাম্বার আগে আসে, অর্থাৎ মোবাইল আলফাবেটিক অর্ডার ফলো করে আমাদের ফোন বুক দেয়। তো যখন আমার একাধিক মূলক থাকবে, ওই একাধিক মূলকের বেলায় আমরা কোন মূলকটাকে আগে লিখব সেটাও আমরা আলফাবেটিক অর্ডারে চিন্তা করব। আমাদের ব্রোমো শুরু হচ্ছে বি দিয়ে আর ক্লোরো শুরু হচ্ছে সি দিয়ে। তো আলফাবেটিক অর্ডারে আমরা আগে ব্রোমোর কথা লিখব, এরপরে আমরা ক্লোরোর কথা লিখব। তাহলে আমাদের নামটা হবে 2 ব্রোমো হাইফেন 3 ক্লোরো পেন্টেন, অর্থাৎ 2 নম্বরে ব্রোমিন আছে, 3 নম্বরে ক্লোরিন আছে এবং জিনিসটা হলো কি একটা পেন্টেন। তো ব্রোমো ক্লোরো কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটা কিন্তু এই নাম্বারের উপর ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ড করে তাদের নামের উপর। ব্রোমিন বি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু, এজন্য ব্রোমিন আমি আগে লিখলাম। পাশে আমাদের আরেকটা উদাহরণ আমরা এখন ট্রাই করব, যে এই উদাহরণটায় আমরা প্রধান শিকল আইডেন্টিফাই করি। আমাদের প্রধান শিকলে কার্বন আছে 3টা কার্বন, তার মানে প্রোপ, যেহেতু এটা একটা অ্যালকেন তার মানে এটা হলো গিয়ে প্রোপেন। লাস্টে অবশ্যই প্রোপেন থাকবে। এখন প্রতিস্থাপক কারা বা কয়টা? এখানে প্রতিস্থাপক হলো আমাদের 3টা প্রতিস্থাপক আছে, ব্রোমো, ক্লোরো এবং নাইট্রো। এবং আমি কোন দিক থেকে নাম্বারিং করব? আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3, তাহলে আমি দেখব আমার 2 নম্বরে একটা মূলক আছে, 3 নম্বরে একটা এবং 3 নম্বরে আরেকটা মূলক আছে। তার মানে আমার এই নাম্বারগুলির সামেশন হলো গিয়ে 8। কথাটা বলছি আমরা একবার, আমরা যদি ওই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3, আমি 2 নম্বরে একটা মূলক পাচ্ছি, 3 নম্বরে 2টা মূলক পাচ্ছি। দ্যাটস ওয়াই 2 এর জন্য 2 আর 2টা 3 এর মূলকের জন্য 3 + 3 আমরা পাচ্ছি 8। আর আমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করি, মানে এটাকে বললাম 1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, তখন আমি দেখব আমার 1 নম্বরে মূলক আছে 2টা আর 2 নম্বরে মূলক আছে একটা, আমি পাচ্ছি গিয়ে 4। আমি সবসময় ছোটটা নিব, তার মানে আমরা যেই নাম্বারিংটা এখন করলাম সেই অনুযায়ী করব। তা আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বরে আছে একটা ক্লোরো, 1 নম্বরে আছে একটা নাইট্রো আর 2 নম্বরে আছে একটা ব্রোমো। আমাকে এই 3টা প্রতিস্থাপকের নাম এই প্রোপেন কথাটার আগে বসানো লাগবে। তা আমি
সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা হবে গিয়ে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। ব্রোমো সবার আগে হবে, এরপরে হবে ক্লোরো, এরপর হবে নাইট্রো, তাদের অ্যালফাবেটিক BCN সিকোয়েন্স অনুযায়ী। তাহলে আমার নামটা কি? নামটা হলো 2 ব্রোমো 1 ক্লোরো 1 নাইট্রো এবং প্রোপেন। তো এটা হবে কি আমাদের নাম। তো আমরা আশা করি বুঝতে পারতেছি, বাট এখানে একটা জিনিস, নাম্বারিং এর ব্যাপারটা আমরা আমাদের ইনটিউশন প্রয়োগ করেও করতে পারি। খেয়াল করি, জাস্ট এই উদাহরণটা একটু খেয়াল করি। আমরা এখানে নাম্বারিং করলাম কোন পাশ থেকে? বাম পাশ থেকে আসার সময় নাম্বারিং করলাম। আমি এটা দেখেই বলতে পারি বাম পাশ থেকে করা লাগবে। কিভাবে? আমরা প্রথমে এই যে প্রধান শিকলটা তার ঠিক মাঝখানে কে আছে সেটা আইডেন্টিফাই করে নিব। প্রধান শিকলটাকে এই যে মাঝ বরাবর ভাগ করে নিলাম। কিভাবে মাঝ বরাবর ভাগ করলাম? আমার প্রধান শিকলের ওই পাশেও 2টা কার্বন, এই পাশেও 2টা কার্বন। এখন আমি চিন্তা করব আমার প্রধান শিকলটার কোন পাশ ভারী। আমরা দেখি প্রধান শিকলের যখন আমি মাঝ বরাবর ভাগ করলাম, একটা দাড়িপাল্লা টাইপের চিন্তা করতেছি। আমাদের বাম পাশ ভারী, ডান পাশ হালকা। কেন বাম পাশ ভারী? কারণ বাম পাশে একটা মূলক ঝুলে আছে, ডান পাশে কোনো মূলক নাই। যেই পাশ ভারী আমরা সেই পাশ থেকে নাম্বারিং করব, এবং এটা হলো গিয়ে জাস্ট দেখে নাম্বারিং কোন দিক থেকে করব সেটা বোঝার উপায়। যেই দিক ভারী থাকবে আমি সেই দিক থেকে নাম্বারিং করব, এবং আমরা যখন নাম্বারিং করলাম আমি কিন্তু ওই পাশ থেকেই করছি। ঠিক একই ভাবে এই উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এই উদাহরণটায় আমাদের প্রধান শিকলের মাঝ বরাবর যদি আমি ভাগ করি, আমার বাম পাশ ডান পাশ কোন পাশ বেশি ভারী? অবশ্যই আমার ডান পাশ ভারী, এবং আমি 1 নম্বর কাউন্ট করা শুরু করলাম কিন্তু এই পাশের কার্বন থেকে। অর্থাৎ এটা একটা শর্টকাট কাইন্ড অফ, যে আমাদের প্রধান শিকল দেখেই আমি কিভাবে বুঝতে পারবো যে আমার কোন পাশ থেকে নাম্বারিং করা লাগবে। নাম্বার না বসিয়ে আমি কিভাবে বুঝতে পারবো আমার কোন পাশ থেকে নাম্বারিং করা লাগবে? সেটা হলো গিয়ে আমরা প্রধান শিকলকে ঠিক মাঝ বরাবর ভাঙবো এবং চিন্তা করব আমাদের কোন পাশে মূলক বেশি আছে, কোন পাশ বেশি ভারী। যেই পাশ ভারী সেই পাশ থেকে আমি কাউন্ট করব। আর যদি এভাবে করা সম্ভব না হয় তাহলে আমরা নাম্বার বসিয়ে যোগ করে দেখব কোন দিক থেকে ছোট নাম্বারটা আসে এবং সেই দিক থেকে আমরা কাউন্ট করে যাব। ইউবেক পদ্ধতির এই উদাহরণটা আমরা এখন খেয়াল করব। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যালকেন, এবং অ্যাকচুয়ালি এটা একটা অ্যালকেন, কারণ এখানে সবগুলি কার্বন কার্বন একক বন্ধন দিয়ে কানেক্টেড। তো আমাদের প্রধান শিকল মোট কার্বন আছে এখানে প্রধান শিকলে 5টা। প্রধান শিকলে 5টা কার্বন আছে, তার মানে এটা একটা অ্যালকেন, এবং এখানে 5টা কার্বন থাকে, আমরা বলি পেন্ট। পেন্ট এবং অ্যালকেন, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা নামের শেষে অবশ্যই থাকবে পেন্টেন কথাটা। আর সামনে কি থাকবে? পেন্টেনের আগে আমার প্রধান শিকলের বাইরে যারা আছে তাদের ইনফরমেশন দেওয়া লাগবে। তো প্রধান শিকলের বাইরে কারা কারা আছে আমরা একটু খেয়াল করি। প্রধান শিকলের বাইরে আমি ব্রোমো দেখতে পাচ্ছি, নাইট্রো দেখতে পাচ্ছি, ক্লোরো দেখতে পাচ্ছি, আরেকটা ব্রোমো দেখতে পাচ্ছি। তো আমার নাম্বারিং করা লাগে, কার্বনগুলিকে নাম্বার দেওয়া লাগে, এবং এই নাম্বারিং করার জন্য একটা সহজ বুদ্ধি কিন্তু আমরা একটু আগে দেখলাম। যে সহজ বুদ্ধিটা হলো আমরা প্রধান শিকলে ঠিক মাঝ বরাবর দাড়িপাল্লা চিন্তা করব, যেই পাশ বেশি ভারী আমি সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রধান শিকলে কার্বন আছে 5টা, তাহলে মাঝ বরাবর কোনটা? এই বরাবর, এটা মাঝ। এই মাঝ বরাবর যখন চিন্তা করলাম তখন দেখি আমার এক পাশে মূলক আছে একটা, আরেক পাশে মূলক আছে আমার 2টা, তাহলে অবশ্যই আমার এই পাশ বেশি ভারী, এবং আমি নাম্বারিং করব। এখানে দিব 1, এটা দিব 2, এটা হলো গিয়ে 3, এটা হলো 4, এটা হলো 5। অথবা যদি আমি এইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ না করি, আমি 2 পাশ থেকে নাম্বার বসিয়ে নাম্বারগুলি যোগ করে দেখব কোন পাশ থেকে ছোট আসে, এবং করে দেখব যে এই পাশ থেকে আমার নাম্বারিং করা লাগবে। তো গেল এটা। এখন আমি কোথায় কোথায় প্রতিস্থাপক দেখতে পাচ্ছি? আমরা 2 নম্বরে একটা ক্লোরো মূলক দেখতে পাচ্ছি। 2 নম্বর কার্বনে আমাদের একটা ক্লোরো মূলক আছে, এই যে 2 নম্বর কার্বনে একটা ক্লোরো মূলক। আমাদের 3 নম্বর কার্বনে একটা নাইট্রো মূলক আছে, 4-এ আছে একটা ব্রোমো, এবং আরেকটা ব্রোমো আছে আমাদের 2 নম্বরে। তো আমরা যেটা বললাম যে যখন আমার 2টা ব্রোমো থাকে, আমরা 2টা ব্রোমোকে কিন্তু একসাথে বলি ডাই ব্রোমো। অর্থাৎ এই 2 আর 4 এর ব্রোমোকে আমরা একসাথে লিখলাম 2,4 ডাই ব্রোমো। তো এখন আমি সিকোয়েন্সটা কি করব? পেন্টেনের আগে আমার ক্লোরো নাইট্রো ব্রোমোকে আমি লিখব। তো সিকোয়েন্সটা কি হবে? অ্যালফাবেটিক অর্ডারে। এখানে আমাদের একটা কনফিউশন হয়, আমাদের মনে হয় এটা তো ক্লোরো সি দিয়ে শুরু, আর এটা ডাই ব্রোমো ডি দিয়ে শুরু, তাহলে আমার আগে ক্লোরো লেখা লাগবে। এটা ভুল ধারণা।
আমরা ডাই ট্রাই টেট্রা পেন্টা যাই বসাই না কেন সেটা খুব বেশি তফাৎ ফেলে না। জিনিসটা হলো গিয়ে নাম কি তোমার, তুমি কয়জন ওটা ম্যাটার করবে না। এটা ব্রোমো, এটা বি দিয়ে শুরু, ক্লোরো সি দিয়ে শুরু, সেই কনসেপ্টে এটা ডাই ব্রোমো হোক, ট্রাই ব্রোমো হোক, টেট্রা ব্রোমো হোক, এই তিনটা থাকলে ব্রোমো সবসময় আমি আগে লিখবো, এরপর আমি ক্লোরো লিখবো, এরপর আমি নাইট্রো লিখবো। তাহলে আমার নামটা হবে 2,4 ডাই ব্রোমো, সেটা সবার আগে হবে 2,4 ডাই ব্রোমো, এরপর হলো গিয়ে 2 ক্লোরো, আর লাস্টের যে প্রতিস্থাপকটা সেটা হলো গিয়ে 3 নাইট্রো পেন্টেন। অর্থাৎ আমাদের এই সংকেতটা হলো 2,4 ডাইব্রোমো, 2 ক্লোরো, 3 নাইট্রো পেন্টেন। পাশে আমরা যে উদাহরণটা দিয়ে রাখলাম সেই উদাহরণটা এখন একটু ট্রাই করি। আমাদের এখানে প্রধান শিকল অনেক ভাবে চিন্তা করা যায়, আমরা যে কোনো ভাবে প্রধান শিকল চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল আমি এভাবে প্রধান শিকল চিন্তা করতে পারি, এভাবে প্রধান শিকল চিন্তা করতে পারি, সোজাও চিন্তা করতে পারি। যে কোনো ভাবে চিন্তা করলে আমরা দেখব আমাদের প্রধান শিকলে কার্বন আছে মোট 4টা, হাইয়েস্ট 4টা কার্বনই সম্ভব। সুতরাং এবং যেহেতু এটা একটা অ্যালকেন, কেমনে বুঝলাম অ্যালকেন, সবগুলি কার্বন কার্বন একক বন্ধন দিয়ে কানেক্টেড, এটা একটা অ্যালকেন এবং 4টা কার্বন আছে, 4টা কার্বন মানে বিউট এবং অ্যালকেনের এন, তো এটার নামের শেষে অবশ্যই থাকবে বিউটেন। এখন কথা হলো প্রতিস্থাপক কে কে। বিউটেন লেখার পর আমরা যদি দেখি আমাদের মোট 4টা প্রতিস্থাপক আছে, মোট 4টা প্রতিস্থাপক এবং প্রতিটা প্রতিস্থাপক সেম। এবং এই প্রতিস্থাপকটার নাম কি আমরা প্রথমে লিখে আসলাম, এটা একটা অ্যালকাইল মূলক এবং এটা হলো গিয়ে মিথাইল। মোট 4টা মিথাইল আছে আমাদের। কোথায় কোথায় 4টা মিথাইল আছে আমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই আমি একই জিনিস পাবো। আমি এই পাশ থেকে নাম্বারিং করলাম 1 2 3 4, তো আমি দেখতে পেলাম আমার 2 নম্বরে 2টা মিথাইল আছে, 3 নম্বরে 2টা মিথাইল আছে এবং আমরা যেই কাজটা করি সেটা হলো 2 3 টেট্রা মিথাইল বিউটেন, যেটা কিনা ভুল। 2 3 টেট্রা মিথাইল বিউটেন আমরা যদি এই নামকরণ করি, এই নামকরণটা ভুল। কেন? কারণ এখানে আমি কি লিখলাম, টেট্রা মিথাইল। টেট্রা মিথাইল মানে হলো গিয়ে আমাদের মিথাইল মূলক আছে 4টা, বাট আমি এখানে নাম্বার বসালাম কয়টা, পজিশন বসালাম কয়টা, আমি পজিশন বসাইছি 2টা। 2টা পজিশনে 4টা মিথাইল। আর স্পেসিফিক ভাবে আমাদের বলা লাগবে যে আমাদের 4টা মিথাইলেরই নাম্বার বলা লাগবে, অর্থাৎ সঠিকটা হবে 2,2 3,3 টেট্রা মিথাইল বিউটেন। এটা হলো গিয়ে আমাদের কারেক্ট নামকরণ, উপরেরটা না। খেয়াল করি আমাদের 2 নম্বরে 2টা মিথাইল, 3 নম্বরে 2টা মিথাইল, তো আমি শুধু 2 3 টেট্রা মিথাইল বিউটেন লিখলে কিন্তু ভুল হবে। আমাদের লেখা লাগবে 2 2 3 3 টেট্রা মিথাইল। যত থাকবে ততগুলি নাম্বার আমার লেখা লাগবে। ইউক্রাইড পদ্ধতির নামকরণের এই উদাহরণটা আমরা একটু ভালোমতো খেয়াল করি। এই উদাহরণে অ্যাকচুয়ালি আমাদের আগের যে নিয়মগুলো সেই সবগুলি মোটামুটি আমরা অ্যাপ্লাই করব এবং সেই সাথে প্রধান শিকল রিলেটেড একটা ধারণা আমরা দেখব। আমরা যদি এখানে দেখি যে আমাদের কার্যকরী মূলক কি, আমি খুঁজলে এখানে খুঁজে পাবো কার্বন কার্বন একক বন্ধন। সুতরাং এটা একটা অ্যালকেন এবং প্রধান শিকল আমাকে আইডেন্টিফাই করা লাগবে। আমরা যদি প্রধান শিকল এই সোজাটা ধরে নেই তাহলে আমাদের কার্বন আসে কিন্তু 6টা। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা এভাবে গিয়ে নিচে যাব এবং এটা আমাদের শিকল, তাহলে আমরা হিসাব করে দেখব যে আমাদের কার্বন আসতেছে 7টা। যেহেতু 7টা কার্বন পাচ্ছি এবং প্রধান শিকলে কার্যকরী মূলক ইনক্লুডেড, সুতরাং আমাদের প্রধান শিকল হলো গিয়ে বাঁকানোটা। সোজা স্ট্রেট লাইনটা না নিয়ে আমরা এই বাঁকানোটা নিব প্রধান শিকল হিসেবে। এখন আমি কোন দিক থেকে কাউন্ট করব বা আমার প্রতিস্থাপক কে কে সেটা একটু খুঁজে বের করা বেটার। আমাদের একটা ক্লোরিন, 2টা ক্লোরিন, 3টা ক্লোরিন এবং আরেকটা প্রতিস্থাপক আছে, সেটা হলো গিয়ে এখানে CH3 মিথাইল। মোট 4টা প্রতিস্থাপক আমি দেখতে পাচ্ছি। তো আমরা যেই দাড়িপাল্লা মেথড পড়ে আসছি নাম্বারিং এর সুবিধা করার জন্য, সেখানে কি বলে যে মাঝামাঝি জায়গাটা খুঁজে বের করা। এইদিকে 7টা কার্বনের 4 নম্বর কার্বনটা এটা দাড়িপাল্লা হিসেবে যদি আমরা চিন্তা করি, আমাদের এক পাশে মূলক আছে 2টা, আরেক পাশে মূলক আছে 1টা। তা আমি অবশ্যই যেই পাশে 2টা মূলক আছে সেই দিক থেকে নাম্বারিং করে আসব, অথবা আমরা নাম্বার বসিয়ে বসিয়ে ক্যালকুলেট করে দেখব। আমরা দেখব যে এটা হলো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4, এটা হলো 5 নম্বর কার্বন, 6 7। 7টা কার্বন আছে প্রধান শিকলে এবং এটা একটা অ্যালকেন, দ্যাটস ওয়াই এর নাম অবশ্যই একটা হেপটেন। এখন আমার কাজ হলো
প্রধান শিকলে কোন কোন প্রতিস্থাপক আছে সেগুলোকে তাদের কার্বন নাম্বার সহ প্রকাশ করা। আমরা দেখব আমাদের 2 নম্বরে একটা ক্লোরিন আছে, 3 নম্বরে একটা ক্লোরিন আছে, 4 নম্বরে একটা ক্লোরিন আছে। তার মানে 2, 3, 4 এ আছে গিয়ে আমাদের ট্রাইক্লোরো, আর 5 নম্বরে আছে গিয়ে আমাদের একটা মিথাইল মূলক। তাহলে আমাদের আলফাবেটিক অর্ডার অনুযায়ী, মূলকের নামের আলফাবেটিক অর্ডার অনুযায়ী আমরা আগে ক্লোরোর কথা বলবো, এরপরে মিথাইলের কথা বলবো, যেটা আমরা আগেই বলে আসছি এই ডাই ট্রাই এটা আমার নামকরণে ভূমিকা ফেলবে না। সুতরাং আমাদের নামটা হবে, আগে আমরা 3টা ক্লোরিনের কথা বলবো তারা কোথায় কোথায় আছে, এরপর আমরা বলবো মিথাইল কোথায় আছে, এবং লাস্টে গিয়ে আমরা বলবো হেপ্টেন। তার মানে আমাদের নামটা হলো 2,3,4 ট্রাইক্লোরো, এরপর হলো গিয়ে 5 মিথাইল হেপ্টেন। এবং আরেকটা জিনিস দেখা ভালো, আমাদের নাম্বার আর আলফাবেট এর মাঝখানে আমরা হাইপেন দেই। এখানে খেয়াল করি, নাম্বার আর আলফাবেটের মাঝখানে আমরা হাইপেন দেই, নাম্বারের মাঝখানে আমরা দেই কমা, পাশাপাশি 2টা নাম্বারের মাঝখানে আমরা দেই কমা, এবং আবার নাম্বার আলফাবেটের মাঝখানে আমরা দেই গিয়ে হাইপেন। তো আমাদের পুরো নামটাকে একটা নাম হিসেবে প্রকাশ করা লাগবে, এই জন্য নাম্বারের মাঝখানে কমা এবং নাম্বার আলফাবেটের মাঝখানে বা আলফাবেট নাম্বারের মাঝখানে আমরা দিব গিয়ে হাইপেন। আমরা পাশে আরেকটা উদাহরণ দেখতে পারি, যে এখানে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি CCl3NO2 এটা হলো গিয়ে আমাদের কাঁদুনে গ্যাস, যেটা কাঁদুনে গ্যাস বা ক্লোরোপিক্রিন বলি তার সংকেত। তো এখানে আমরা কার্বন কয়টা দেখতে পাচ্ছি? কার্বন দেখতে পাচ্ছি শুধু একটা, ক্লোরিন 3টা আর নাইট্রোমূলক একটা। তো একটা কার্বন আঁকলাম, ওই কার্বনের 4টা হাত দিলাম, 4 হাতের ভিতর 3 হাতে আছে ক্লোরিন আর 1 হাতে আছে গিয়ে নাইট্রো। এখন এটার ইউপেক নাম আমার করা লাগবে। এখানে আমাদের প্রধান শিকলে কয়টা কার্বন আছে? প্রধান শিকলে আমাদের কার্বন আছে একটা, এবং ওই একটা কার্বনেই আমাদের 3টা ক্লোরিন আর একটা নাইট্রোমূলক যুক্ত। তাহলে এটার নাম হলো 1,1,1 ট্রাইক্লোরো। 1 নম্বরেই তো 3টা ক্লোরিন আছে, 1,1,1 ট্রাইক্লোরো, 1 নাইট্রো, এবং 1 এর জন্য আমরা বলি মিথ, এবং এটা একটা অ্যালকেন, সবগুলি সিঙ্গেল বন্ড, এটা একটা অ্যালকেন, তাই এটার নাম হলো একটা মিথেন। 1,1,1 ট্রাইক্লোরো, 1 নাইট্রো, মিথেন। এটা হলো গিয়ে আমাদের ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাসের ইউপেক নাম। আমরা এতক্ষণ দেখলাম একটা সংকেত থেকে কিভাবে আমরা ইউপেক পদ্ধতির নামকরণ করতে পারি। এখন আমরা জাস্ট উল্টা কাজটা একটু কতক্ষণ করে নিই, এরপরে আমরা অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি নামকরণের দিকে যাব। সংকেত থেকে নাম করা মোটামুটি নিয়ম আছে অনেক, বাট নাম থেকে সংকেত করা খুবই সহজ। যেমন আমরা উদাহরণ দেওয়ার জন্য এখানে একটা ইউপেক নাম লিখে রাখলাম, যে 2,2-ডাইব্রোমো 3,3-মিথাইল পেন্টেন। এটা হলো কি আমাদের একটা ইউপেক নাম, আমরা এটা সংকেত লিখতে চাই। এবং এই ক্ষেত্রে আমরা শুরু করব এই লাস্টের পার্টটা দিয়ে। জিনিসটা কি? জিনিসটা একটা পেন্টেন। পেন্টেন মানে কি? পেন্টেন মানে হলো 5টা কার্বন এবং প্রতিটা কার্বন কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত থাকবে। আমি প্রথমে 5টা কার্বন দিয়ে নিলাম, এবং এই ক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো নাম্বারিং করব, কোন দিক থেকে না, আমার ইচ্ছা মতো। আমি বললাম যে এটা আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন দিয়ে দিলাম আমি আমার ইচ্ছা মতো। এখন আমি ওই নাম্বার অনুযায়ী আমার প্রতিস্থাপকগুলি বসাবো। আমার 2,2-ডাইব্রোমো, তার মানে হলো এই 2 নম্বর কার্বনে আমাদের ব্রোমিন বসবে 2টা, 2,2-ডাইব্রোমো যেহেতু সেজন্য। আর 3 নম্বর কার্বনে আমাদের বসবে একটা মিথাইল। এটা কোনো ব্যাপার না যে আমি উপরে দিচ্ছি না নিচে দিচ্ছি, ওটা কোনো ম্যাটার ফেলে না, জাস্ট আমার নাম্বারিংটা নাম্বার অনুযায়ী আমার বসানো লাগবে। আর বাকি হাতগুলিতে কি হবে? বাকি হাতগুলিতে হবে হাইড্রোজেন। যেমন এই যে কার্বনটা, সাইডের যে কার্বনটা, তার একটা হাত আমি দেখতে পাচ্ছি, কার্বনের হাত হয় 4টা, সুতরাং তার বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে। আমি সেগুলিকে এভাবে বন্ড দেখিয়ে হাইড্রোজেন দিয়ে দিতে পারি, অথবা আমি লিখতে পারি এখানে CH3, দুইটার যে কোনো একটা করলেই হবে। এই কার্বনটার 4টা হাত হলো কিনা? উপরে একটা হাত, নিচে একটা হাত, বামে একটা হাত, ডানে একটা হাত, এই কার্বনের 4টা হাত হলো। 3 নম্বর যে কার্বনটা, তার 3টা হাত আমরা দেখতে পাচ্ছি, তার আরো একটা হাত দেওয়া লাগবে, এজন্য নিচে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেন বসায় দিলাম।
4 নম্বর যে কার্বন তার দুইটা হাত দেখা যাচ্ছে, তার মানে আর তারও দুইটা হাইড্রোজেন অ্যাড করা লাগবে তার সাথে, উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন। আর 5 নম্বর কার্বন তার একটা হাত দেখা যাচ্ছে, সুতরাং তার আরো 3টা হাইড্রোজেন আমাকে অ্যাড করা লাগবে। এটা হলো গিয়ে আমার 2,2-ডাইব্রোমো 3-মিথাইল পেন্টেনের সংকেত। ঠিক একই ভাবে আমরা যদি এখানে আরেকটা দেখি যে 1 2 3 4 টেট্রাক্লোরো 2-নাইট্রোহেপটেন, এটার সংকেত আমাকে লেখা লাগবে। হেপটেন, হেপটেন মানে হলো আমার 7টা কার্বন, হেপ্ট মানে 7 আর এন মানে অ্যালকেন, 7টা কার্বন একক বন্ধন দিয়ে যুক্ত। তো আমি প্রথমে 7টা কার্বন দিয়ে নিব এবং আমি নাম্বারিং করব আমার ইচ্ছা অনুযায়ী 1 2 3 4 5 6 7। এখন আমার কি করা লাগবে, 1 2 3 4 টেট্রাক্লোরো মানে 4টা ক্লোরিন থাকবে। কোথায় কোথায়? 1 2 3 4 এ। তো ধরো 1 এ 2 এ 3 এ 4 এ, 4টায় আমি ক্লোরিন মূলক বসালাম। 1 2 3 4 টেট্রাক্লোরো 2 নাইট্রো মানে এই 2 নম্বরে আমার বসবে গিয়ে একটা নাইট্রো আর জিনিসটা হেপটেন। আমার সংকেত শেষ। এখন কাজ কি? কাজ হলো কি আমার হাইড্রোজেন বসানো গুনে গুনে। যেমন 1 নম্বর কার্বন তার কয়টা হাত আমি দেখতে পাচ্ছি? 2টা হাত দেখতে পাচ্ছি, সুতরাং তার সাথে আমি এক্সট্রা হাইড্রোজেন বসাবো আরো 2টা, CH2। 2 নম্বর কার্বন তার 4টা হাতই আমি দেখতে পাচ্ছি, তার কোনো হাইড্রোজেন বসানো লাগবে না। 3 নম্বর কার্বন তার 3টা হাত দেখা যাচ্ছে, সুতরাং তার সাথে আমার হাইড্রোজেন বসানো লাগবে আর একটা। 4 নম্বর কার্বন তার 3টা হাত দেখা যাচ্ছে, তার সাথে আমার হাইড্রোজেন বসানো লাগবে আরো একটা। হাইড্রোজেনটা আমি এভাবে বসাতে পারি, আর আগের উদাহরণে যেভাবে আমি দাগ দিয়ে বন্ড দেখিয়ে দেখালাম সেভাবে একই কথা। কিন্তু 5 নম্বর কার্বন তার 2টা হাত দেখা যাচ্ছে, তার মানে তার সাথে নতুন হাইড্রোজেন আমার অ্যাড করা লাগবে 2টা। 6 নম্বর কার্বনেও 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে, আর 7 নম্বর কার্বনে আমরা হাইড্রোজেন দিব গিয়ে 3টা। তো এটা হলো গিয়ে আমাদের 1 2 3 4 টেট্রাক্লোরো 2-নাইট্রোহেপটেনের সংকেত। তো আমরা আশা করি অ্যালকেনের যে ইউপেক নামকরণ, সেই ইউপেক নামকরণ খুব ভালো মতো করতে পারবো, এবং ঠিক একই ভাবে নামকরণ থেকে যখন আমাকে সংকেত লিখতে বলবে সেটাও আমরা